প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। দূরশিক্ষণ ক্লাসে আবারও সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই নিরাপদে আছো, সুস্থ আছো এবং ভালো আছো। পরিচিতি। আমাদের আজকের বিষয় পরিণতি সুশাসন প্রথম পত্র থেকে। আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য আজকের নবম অধ্যায় জনসেবা এবং আমলাতন্ত্র নিয়ে আলোচনা করব। এটার দুটো ক্লাস নেব আমি। প্রথম ক্লাস আজকের বিষয়, আজকের পাঠ আমলাতন্ত্র, আমলাতন্ত্রের বৈশিষ্ট্য, আমলাদের নিয়োগ, প্রশিক্ষণ এবং চাকুরির শর্ত। শিকনফল। এখান থেকে তোমরা যে বিষয়গুলো শিখবে সেগুলো হলো আমলাতন্ত্রের সংজ্ঞা দিতে পারবে বা আমলাতন্ত্র কী তা বলতে পারবে। 2 নাম্বার, আমলাতন্ত্রের ধারণা ব্যাখ্যা করতে পারবে। 3 নাম্বার, আমলাতন্ত্রের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করতে পারবে। 4 নাম্বার, আমলাতন্ত্রের নিয়োগ, প্রশিক্ষণ এবং চাকরির শর্ত সম্পর্কে জানতে পারবে। আমলাতন্ত্র ইংরেজিতে বলা হয় বিউরোক্রেসি। চ্যাপ্টারের শিরোনাম জনসেবা এবং আমলাতন্ত্র। আমলাতন্ত্র, আমরা যদি সংজ্ঞায় যাই তাহলে সংজ্ঞাটা এভাবে দেয়া আছে। আমলাতন্ত্র এমন এক শাসন ব্যবস্থা যাতে স্থায়ী সরকারি কর্মকর্তারা দায়িত্ব বিভাজনের মাধ্যমে সরকারের সকল কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। আমলারা জনপ্রতিনিধি নয় বা ভোটের মাধ্যমে নির্বাচিতও নয়, ফলে রাজনৈতিক সরকার পরিবর্তন হলেও আমলারা পদ হারান না। আমলাতন্ত্র ইংরেজি বিউরোক্রেসি এমন এক শাসন ব্যবস্থা যাতে স্থায়ী সরকারি কর্মকর্তারা দায়িত্ব বিভাজনের মাধ্যমে সরকারের সকল কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। আমলারা জনপ্রতিনিধি নয় বা ভোটের মাধ্যমে নির্বাচিত নয়, ফলে রাজনৈতিক সরকার পরিবর্তিত হলেও আমলারা পথ হারান না। এই চারিত্র্যের কারণে আমলাতন্ত্রের সরকার পরিচালনায় ধারাবাহিকতা স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হয়। আমলাতন্ত্রের আবিধানিক সংজ্ঞার্থ হল আমলা হচ্ছে সরকারের অংশ যা অনির্বাচিত। আমলাদের নীতি নির্ধারণ তৈরিকারক হিসেবেও আখ্যায়িত করা হয় বা আখ্যা দেওয়া হয়। ঐতিহাসিকভাবে আমলারা সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকাণ্ড নিয়ন্ত্রণ এবং পরিচালনা করেন, যাতে জনগণের ভোট দ্বারা নির্বাচিত নয়। বর্তমান সময়ে আমলাদের বিভিন্ন মাধ্যমে বিভিন্ন দেশের সরকার বিভিন্ন কর্মকাণ্ডের বড় একটি অংশ পরিচালনা করে থাকে। ব্যুৎপত্তিগত অর্থ। আমলাতন্ত্র ইংরেজি প্রতিশব্দ বিউরোক্রেসি। আমলা শব্দটি আরবি শব্দ। ব্যুরোক্রেসির মূল উৎপত্তি ফরাসি শব্দ থেকে। ফরাসি ব্যুরো শব্দের অর্থ ডেস্ক বা অফিস, আর গ্রিক শব্দ ক্র্যাটোস শাসন বা রাজনৈতিক শক্তি। 17শ শতাব্দীর মধ্যবর্তী সময়ে ফরাসি অর্থনীতিবিদ জ্যাকুইস ক্লদে ম্যারি ভিনসেন্ট দ্য গৌর্নে প্রথম এই শব্দ প্রচলন করেন। তিনি স্যাটায়ার শব্দ হিসেবে এই শব্দ প্রচলন শুরু করেন। যদিও তিনি কখনো এই শব্দ লিখেননি, কিন্তু তার লেখা এক চিঠিতে এই শব্দের ইঙ্গিত পাওয়া যায়। যদি বলি আমরা আমলাতন্ত্রের আমাদের ঔপনিবেশিক যে বিষয়গুলো আমাদের বাংলার, তাহলে এইভাবে এটা উল্লেখ করা যায়। আমলাতন্ত্র বাংলায় কোম্পানি শাসনের প্রথম দিকে সরকার সনাতন আমলাতন্ত্রের সহায়তায় শাসনকার্য পরিচালনার চেষ্টা করে থাকে। রবার্ট ক্লাইভ তার শাসন ব্যবস্থায় সনাতন আমলাতন্ত্র প্রায় পুরোপুরি অব্যাহত রাখেন। তবে ওয়ারেন হেস্টিংস এমন এক নতুন আমলাতন্ত্র প্রবর্তন করেন যাতে ইউরোপীয়দের সংখ্যাধিক্য এবং প্রাধান্য ছিল। উচ্চ পদগুলোতে থাকত ইউরোপীয়দের দখলে আর নিম্ন পদগুলোতে থাকত স্থানীয়রা। এটি ছিল কোম্পানি এবং সনাতন আমলাতন্ত্রের একটি সংমিশ্রণ, যে আমলাতন্ত্রটা বলবৎ ছিল। লর্ড কর্নওয়ালিস স্থানীয় লোকদের প্রশাসনে সম্পৃক্ত করে গঠিত আমলাতন্ত্রের সাহায্যে কোম্পানির শাসনকার্য পরিচালনার পরীক্ষা নিরীক্ষা বাতিল করে নিরঙ্কুশভাবে পরবর্তীতে শ্বেতাঙ্গদের নিয়ে গঠিত ঔপনিবেশিক আমলাতন্ত্রের ভিত্তি স্থাপন করেন। এইগুলো আমাদের ঔপনিবেশিক আমলাতন্ত্রের চেহারা।
এখন আমরা তোমাদের পাঠ্য বইয়ের যে তাত্ত্বিকদের সংজ্ঞাগুলো আছে, তাত্ত্বিকদের সংজ্ঞা আমরা আলোচনা করব। তার ঠিক আগে আমরা আমলাতন্ত্রের যে বিষয়টা আছে সেটা একটু আলোচনা করি। আমলাতন্ত্র আধুনিক রাজনৈতিক ব্যবস্থার একটি অপরিহার্য অঙ্গ। আমলা বা সিভিল সার্ভেন্ট ছাড়া কোনো দেশের পক্ষেই সরকার পরিচালনা সম্ভব নয়। সাধারণত রাষ্ট্রীয় নীতি নির্ধারণ এবং সিদ্ধান্ত গ্রহণ করেন মন্ত্রী বা রাজনৈতিক প্রশাসকগণ। এসব নীতি এবং সিদ্ধান্ত বাস্তবায়ন করেন আমলারা। রাজনৈতিক প্রশাসক বা মন্ত্রীদের সময়ের অভাব বা কর্মব্যস্ততা বা তাদের টেকনিক্যাল ও বিশেষজ্ঞ জ্ঞানের অভাবের কারণেই নীতি এবং সিদ্ধান্ত প্রণয়ন এবং গ্রহণে আমলাদের উপর তারা নির্ভরশীল হয়ে পড়েন। আমলাদের যে তাত্ত্বিকদের সংজ্ঞা বা আমলাতন্ত্রের যে তাত্ত্বিকদের সংজ্ঞা, এই তাত্ত্বিকদের সংজ্ঞার প্রথম সংজ্ঞা উল্লেখ করা আছে অধ্যাপক ফিবনার। তিনি বলেছেন, আমলাতন্ত্র হলো বিভিন্ন ব্যক্তি এবং তাদের কার্যাবলীকে এমন একটি পদ্ধতিতে সংঘটিত করা যা সুসংহতভাবে গোষ্ঠী শ্রমের উদ্দেশ্যে অর্জনে সক্ষম হয়। পল এইচ চ্যাপলবি তিনি বলেছেন যে আমলাতন্ত্র অসংখ্য ব্যক্তিবর্গের মাধ্যমে ও জটিল শর্তে সুশৃঙ্খলভাবে পরস্পর একত্রিত হওয়াকে বোঝায়। অধ্যাপক ফাইনার বলেছেন, আমলাতন্ত্র একটি স্থায়ী বেতনভুক্ত এবং দক্ষ চাকরিজীবী শ্রেণী। সুতরাং আমরা এই তিনটি সংজ্ঞার আলোকে বলতে পারি, আমলাতন্ত্র হলো স্থায়ী বেতনভুক্ত দক্ষ এবং পেশাদার কর্মচারী সংগঠন। আমলাতন্ত্র সরকারের সিদ্ধান্ত এবং নীতিগুলো বাস্তবায়ন করে থাকে। আমলাতন্ত্রের প্রবক্তা ম্যাক্স ওয়েবার, যার জন্ম জার্মানিতে, তিনি আমলাতন্ত্রের প্রবর্তন করেন। এখন আমরা যাই আমলাতন্ত্রের বৈশিষ্ট্যে। তোমাদের পাঠ্য বইয়ে অনেক বৈশিষ্ট্য দেওয়া আছে। এই বৈশিষ্ট্যগুলো থেকে আমরা ধারাবাহিকভাবে আমলাতন্ত্রের বৈশিষ্ট্যগুলো আলোচনা করব। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে দক্ষতা। আমলা বা সরকারি কর্মকর্তাগণ হলেন দক্ষ। আমলাতান্ত্রিক সংগঠনে কর্মচারীরা সর্বোচ্চ মাত্রায় বিশেষ দক্ষতা অর্জনে সচেষ্ট হয়ে থাকেন। কেবল ব্যক্তি দক্ষতা নয়, সংগঠনের দক্ষতাও আমলাতন্ত্রের সর্বোচ্চ মাত্রায় লক্ষ্য করা যায়। আমলাতন্ত্রের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের ব্যবস্থাও রয়েছে। তাহলে আমরা এখান থেকে জানলাম যে আমলারা অনেক দক্ষ হয়ে থাকেন। 2 নাম্বার, সুনির্দিষ্ট কর্মক্ষেত্র। আমলাদের যে কর্মক্ষেত্র আছে সেটা সুনির্দিষ্ট। আমলাতান্ত্রিক সংগঠনের নির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য সাধনের জন্য কর্মচারীগণ কাজ এবং দায়িত্ব ভাগ করে দেওয়া হয় এবং কাজ এবং দায়িত্ব আলাদাভাবে তারা করে থাকেন। কর্মচারীগণ নিয়মিত কাজ এবং কর্তব্য হিসেবে এগুলো করে থাকেন। কর্মচারীগণ সুনির্দিষ্ট কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট জবাবদিহি করতে বাধ্য থাকেন। তাহলে এখানে জানলাম যে তাদের কর্মক্ষেত্র যেটা আছে সেটা সুনির্দিষ্ট। 3 নাম্বার, পদসোপান ভিত্তিক। আমলাতান্ত্রিক সংগঠন পদসোপান ভিত্তিক বা হায়ারার্কিক্যাল। পদসোপান নীতি অনুসারে বিভিন্ন পদের শ্রেণীবিন্যাস বা সংগঠন করা হয়ে থাকে। প্রত্যেক নিম্ন পদই কোনো উচ্চ পদ দ্বারা নিয়ন্ত্রিত হয়। বিভিন্ন পদের মধ্যে কর্তৃত্বগত সম্পর্ক থাকে। ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ নিষেধ নিম্নতর কর্মকর্তারা অক্ষরে অক্ষরে পালন করে থাকেন। 4 নাম্বার, পেশাগত এবং বেতনভুক্ত। আমলারা পেশাগত এবং বেতনভুক্ত। আমলা বা বেসামরিক সরকারি কর্মচারীরা বেতনভুক্ত এবং পেশাগত বা পেশাদারী। তারা সরকারি বা রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন ভাতাদি পেয়ে থাকেন। তারপরে হচ্ছে নিরপেক্ষতা। আমলারা প্রশাসনিক রাজনৈতিক নিরপেক্ষ সংগঠন হিসেবে কাজ করে থাকেন। আমলারা রাজনীতির সাথে সম্পৃক্ত না থেকে ঘৃণা এবং আবেগকে পরিহার করে নিয়মসিদ্ধভাবে দায়িত্ব পালন করে থাকেন। প্রত্যেক কর্মচারী তাদের ব্যক্তিগত জীবনকে প্রশাসনিক জীবন থেকে পৃথক রাখেন। নিয়োগ এবং পদোন্নতি। আমলাতান্ত্রিক প্রশাসনে নিয়োগ প্রদান করা এবং তার যে লক্ষ্যটা থাকে এই লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যে পদোন্নতি দেওয়া হয়, নিয়োগ দেওয়া হয় এবং তাদের নিয়োগ এবং পদোন্নতির ক্ষেত্রে মেধাকে প্রাধান্য দেওয়া হয়। মেধাভিত্তিক প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে তাদের এই বিষয়গুলো করা হয়।
সিনিয়রিটি বা জ্যেষ্ঠতা বা কর্তৃত্ব বা সাফল্য, এই দুটি মানদণ্ডই তাদের পদোন্নতি দেয়া হয়। আনুষ্ঠানিকতা, আমলাতন্ত্রের আনুষ্ঠানিকতার নির্ভরশীল অনমনীয় বিধি বা কার্যপদ্ধতির উপর অত্যধিক গুরুত্ব প্রদান করা হয়। বিধি মোতাবেক যথাযথ নিয়ম সবকিছু এখানে করা হয়, সমস্ত কিছুই এখানে রুটিন মাফিক। এবং আছে স্থায়িত্ব, আমাদের যে চাকরিটা আছে এটা স্থায়ী এবং নির্দিষ্ট বয়স পর্যন্ত। অবসর গ্রহণ এর পূর্ব পর্যন্ত তারা চাকরিতে বহাল থাকেন। সরকার পরিবর্তন হলেও তারা তাদের পদে থেকে যান। শুধুমাত্র দৈহিক বা মানসিক অসমর্থের কারণে তারা চাকরিচ্যুত হতে পারেন। তারপরে আছে কার্যবন্টন, তাদের যে কাজগুলো আছে এগুলো সুনির্দিষ্টভাবে বন্টিত থাকে এবং নির্দিষ্ট তাদের কর্মক্ষেত্র থাকে। এই কর্মক্ষেত্রে তারা সবসময় বিচরণ করে থাকেন। এগুলো আমাদের আমলাতন্ত্রের যে বৈশিষ্ট্যগুলো আছে বইয়ে, এই বৈশিষ্ট্যগুলো। তোমরা যে ছবি দেখছো সেটা হচ্ছে আমাদের যে সরকারি অফিসগুলো আছে। সাধারণত আমরা ফাইলের পর ফাইল দেখি টেবিলে, এবং এই ফাইল সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অসাধু আমলারা আছে তারা টাকা ছাড়া বা ঘুষ ছাড়া এই ফাইলের কাজগুলো তারা করেন না। ফলে এই ফাইলগুলো দীর্ঘদিন আটকে থাকে এবং জনদুর্ভোগ সৃষ্টি হয়। যে অফিসার এই দুর্ভোগ সৃষ্টি করেন সাধারণত সেই অফিসারই সরকারের বা সরকারি ক্ষেত্রেই আমলাতান্ত্রিক জটিলতাগুলো সৃষ্টি করে থাকেন। এবং এখানে আমরা বলি যে এটা যে লাল ফিতার দৌরাত্ম্য, যেটা আমরা পরবর্তী সেশনে আলোচনা করব। দৈনিক বাংলা অনেক আগের পত্রিকা, সেখানেও আছে আমলাতান্ত্রিক মনোভাব ছাড়তে হবে। এটা সরকারেরই কথা যে আমলাতান্ত্রিক যে মনোভাবটা আছে প্রশাসনে এটা রুখতে হবে, এটা ছাড়তে হবে। তাহলে প্রশাসন নিরপেক্ষ থাকবে এবং প্রশাসনের যে কাজগুলো আছে এবং সুশাসন আছে সুশাসনটা বাস্তবায়িত হবে। এখন আমরা যে বিষয়ে যাব সেটা হচ্ছে আমলাদের নিয়োগ, প্রশিক্ষণ এবং চাকুরির যে শর্তগুলো আছে সেই শর্তে। প্রথম যে বিষয়টা আমলাদের নিয়োগ, আমরা জানি যে আমলাদের নিয়োগ করা হয় যে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে। সাধারণত সংবিধানের বিধিমালা সাপেক্ষে সংসদ আইনের দ্বারা আমলাদের নিয়োগ বা বিধি নির্ধারণ করে থাকে। আমলাদের নিয়োগ পদ্ধতি নিরপেক্ষ হয়ে থাকে। স্বজনপ্রীতি বা নেপোটিজম যেন না ঘটে সেজন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে আমলাদের নিয়োগ করা হয়। এজন্য এক বা একাধিক নিরপেক্ষ কমিশন বা পাবলিক সার্ভিস কমিশন গঠন করা হয়। আমরা জানি যে পিএসসির মাধ্যমেই আমলাদের নিয়োগ করা হয়, সাধারণত বিসিএস পরীক্ষার মাধ্যমেই যাদের যোগ্যতা আছে তারাই পরবর্তীতে আমলা হিসেবে নিয়োগ পান সরকারি কার্যাবলীতে। 2 নাম্বার প্রশিক্ষণ, আমলাদের নিয়োগের পরেই আমলাদের যে বিষয়টা থাকে সেটা হচ্ছে প্রশিক্ষণ। তাদের যে কার্যাবলী আছে, তাদের কাজে যোগদানের আগে তাদের ক্যাপেবল করার জন্যে তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা। কর্মে নিযুক্তি লাভের পর আমলাদের উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষ করে তোলা হয়। প্রশিক্ষণকালীন সময়ে তাদের দৈহিক বা মানসিক উপযুক্ততা যাচাই করা হয় এবং নিজ রাষ্ট্রের আর্থসামাজিক ব্যবস্থা, সমস্যা এবং তার সমাধান সম্পর্কে তাদেরকে অবহিত করা হয়। প্রশাসনিক বিধিবিধান সম্পর্কে এই সময় তাদেরকে পুঁথিগত বা ব্যবহারিক জ্ঞান দান করা হয় প্রশিক্ষণের মাধ্যমে। এবং সর্বশেষ হচ্ছে আমলাদের চাকুরির শর্ত। প্রত্যেক আমলাদের নিয়োগের পরে তাদের কিছু শর্তাবলী দেয়া হয়, যেগুলো অবশ্যই তাদেরকে পালন করতে হবে। সংবিধানের বিধানাবলী সাপেক্ষে সংসদ আইনের দ্বারা আমলাদের নিয়োগ এবং চাকরির শর্তাবলী নিয়ন্ত্রণ করে। তবে এরূপ বিধান প্রণীত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপ্রধান তাদের কর্মের শর্তাবলী নির্ধারণ করে থাকেন। এক্ষেত্রে আমলা বা প্রশাসক পদের নিয়োগ লাভের ইচ্ছুক ব্যক্তিরা নিজ রাষ্ট্রের নাগরিক হতে হবে, নির্দিষ্ট বয়স এবং শিক্ষাগত যোগ্যতার অধিকারী হতে হবে, সংবিধানের নির্দিষ্ট বা কর্ম কমিশনের নির্দিষ্ট বয়স পর্যন্ত তাদের চাকরি বহাল থাকবে। কোনো কর্মকর্তা কর্মচারী তার নিয়োগ কর্তৃপক্ষ
অপেক্ষা অধস্থন কর্তৃপক্ষ দ্বারা বরখাস্ত, অপসারিত বা পদাবনত করা যাবে না। চুক্তির মাধ্যমে কোনো কর্মচারী নিযুক্ত হলে বা নিযুক্ত হয়ে থাকলে চুক্তির অবসানের সাথে সাথে তার কর্মের অবসান ঘটবে। আর যদি কেউ এর মধ্যে তাদের চাকরির মধ্যে যদি কোনো অসৎ উপায় অবলম্বন করে দুর্নীতি করেন, তাহলে তার পদ থেকে তাকে সরিয়ে দেওয়া যাবে বা তাদের পানিশমেন্ট ট্রান্সফারের ব্যবস্থা এখানে রাখা হয়। এটা হচ্ছে আমাদের পার্লামেন্ট, আইনসভা, যেখানেই এই বড় বড় সিদ্ধান্তগুলো নেওয়া হয় নিয়োগের জন্যে বা কী সংখ্যক সরকারি কর্মকর্তা কর্মচারী লাগবে। এখানে আইনসভায় এই সিদ্ধান্তগুলো গৃহীত হয়। পরবর্তী পিএসসির মাধ্যমে সরকার সার্কুলার করে নিয়োগের যে বিধানটা তারা জারি করেন। এবং আমলাতন্ত্রের যে আমাদের হৃৎপিণ্ড বলি আমাদের সচিবালয়, এখানেই আমলাতান্ত্রিক সকল কার্যাবলী এখানে সম্পাদিত হয়। বিশেষ করে এখানেই বাংলাদেশের সকল মন্ত্রণালয়ের ওভাল বা অফিসগুলো এখানে উপস্থিত, এবং এখানে মন্ত্রী, সচিব, উপসচিব, যুগ্ম সচিব থেকে শুরু করে সহকারী সচিব থেকে শুরু করে সবাই তাদের কাজকর্মগুলো এখান থেকেই করে থাকেন। সারসংক্ষেপ যদি আমরা যাই, সারসংক্ষেপে আমরা আজকে যে বিষয়টা আলোচনা করলাম সেটা হচ্ছে আমলাতন্ত্র। আমলাতন্ত্র বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে সরকারের স্থায়ী বেতনভুক্ত এবং দক্ষ পেশাদারী কর্মচারী বা কর্মকর্তারা যারা সরকারের সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়নে সরকারকে নানাভাবে সাহায্য করে থাকে। তারপরে আমরা জানলাম আমলাতন্ত্রের যে বৈশিষ্ট্যগুলো আছে, আমাদের নিয়োগ, প্রশিক্ষণ এবং চাকরির যে শর্তগুলো আছে, এগুলো আমরা জানলাম। অনুশীলনমূলক কাজ, তোমরা এখান থেকে যে কাজগুলো করবে সেগুলো হচ্ছে আমলাতন্ত্রের সংজ্ঞা বা আমলাতন্ত্র বলতে কি বুঝো। 2 নাম্বার, আমলাতন্ত্রের ধারণা ব্যাখ্যা করো। মাঝে মাঝে তোমাদের আমলাতন্ত্রের ইংরেজি প্রতিশব্দটা আসে, যে আমলাতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে বিউরোক্রেসি। তারপর আমলাতন্ত্রের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো। এগুলো তোমাদের 2 নাম্বারে আসতে পারে, যে আমলাতন্ত্রের একটি বৈশিষ্ট্য বর্ণনা করো, অথবা উল্লেখ করে দেওয়া থাকতে পারে যে পদসোপান নীতি কি, অথবা থাকতে পারে আমলাতন্ত্রের যে পদসোপান নীতি ব্যাখ্যা করো, অথবা থাকতে পারে আমলাতন্ত্রের কার্য বন্টনটা কি, এরকমভাবে তোমাদের আসতে পারে। তারপর 4 নাম্বার, আমলাতন্ত্রের নিয়োগ, প্রশিক্ষণ এবং চাকরির শর্তসমূহ আলোচনা করো। তাহলে তোমরা এখান থেকে এই চ্যাপ্টার থেকে সাধারণত আমলাতন্ত্রের যে বিষয়গুলো আছে এগুলো বড় প্রশ্ন হয়ে থাকে। আর জনসেবা থেকে তোমাদের এই 2 নাম্বার বা 1 নাম্বারের কোশ্চেন আসতে পারে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা বাসায় থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, এবং এই কোভিড-19 মহামারীর এই সময়ে তোমরা বাইরে বেরোবে না। তোমরা সময়কে কাজে লাগাবে, এবং এই মাসের শেষের দিকে তোমাদের অনলাইন পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর আমি সামনের সেশনে তোমাদের পরীক্ষার যে সিলেবাসটা আছে এটা জানিয়ে দিব। তোমাদের যে সেকেন্ড ইয়ারের প্রথম যে অর্ধবার্ষিক পরীক্ষাটা আছে, অর্ধবার্ষিক পরীক্ষার যে সিলেবাসটা আছে ওই সিলেবাস অনুযায়ী তোমাদের পরীক্ষাটা হবে। আর যে সিলেবাস যেটা আছে এটা ফলো করলেই তোমরা পরীক্ষা ভালো করতে পারবে। আর সিলেবাসের যে অংশগুলো আছে সেই অংশের সবগুলি হচ্ছে এমসিকিউর জন্যে, আর যেটা সিকিউ আছে সেটা তোমরা 3টা যদি থাকে সেখান থেকে তোমরা 2টা করে পড়বা। ফার্স্ট পেপার থেকে 2টা, সেকেন্ড পেপার থেকে 2টা, তাহলে তোমরা ভালো করতে পারবা। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।